এই যে পরিস্থিতি, যেখানে এই নানা রকম ব্যাপার এবং বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষও যারা ভোটাধিকার হয়তো হারাবেন, যাদের নাম উঠবে না, অনেকেই আদালতের দ্বারস্থ হবেন। শেষমেশ নির্বাচন কি হতে চলেছে? এবং সুভাষিসদা যে কথা বললেন যে অনেকেই এরকম কথা, অনেক প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার ফলে এই পরিস্থিতি হলো, এখন জুডিশিয়ারির হাতে গেল বিষয়টা, সেই কারণে ব্যাপারটা ঘুরালো হলো, না হলে বোধহয় অনেক সহজে সমাধান হতো। কিন্তু সত্যি কি সেটা হচ্ছিল? সেটা তো একেবারেই দেখা যাচ্ছিল না। যেভাবে নির্বাচন কমিশন ছড়ি ঘোরাচ্ছিল এবং যেভাবে মাত্র যে সমস্ত ডকুমেন্ট তারা চেয়েছিল, তারপরেও সুপ্রিম কোর্টের নির্দেশে অন্যান্য ডকুমেন্ট যোগ করার কথা বলা হয়েছে, যাদের নাম বাদ দেওয়া হচ্ছে সেই লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে, এরকম অনেক কিছুই কোর্টের নির্দেশে এসেছে সামনে। তুমি অনেকগুলো ভুল প্রচার যে চলছে সেগুলোর কথা বলা দরকার। তুমি একটা উল্লেখ করলে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছেন, আদালতে গিয়েছেন বলে এরকম হয়েছে। মমতা ব্যানার্জি প্রথম আদালতে যাননি। যে মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে যে সুভাষিস যেটা বললো, ইলেকশন কমিশনের ক্ষমতা কেড়ে নিয়ে সেটা কার্যত কলকাতায় কিছুটা কেড়ে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হাতে দেওয়া হয়েছে, সে মামলাটা মমতা ব্যানার্জি করা নয়, এটা মোস্তানি বানু নামে একজনের করা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা একদম গোড়ায় যাই। গোড়ায় এই এসআইআর এর এখন যা বোঝা যাচ্ছে উদ্দেশ্যটা কি, খুব পরিষ্কার ভাবে, আমি কোনো ভাষার না মানে রাগঢাক না করে বলছি, কারণ সেভাবেই বলা দরকার বলে মনে করছি। আমি যেভাবে বুঝেছি, দেখেছি, এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যথাসম্ভব মুসলিমদের নাম বাদ দিয়ে এমন একটা ভোটার তালিকা তৈরি করা যাতে বিজেপির জিততে সুবিধা হয়। এটা কি কোথাও কেউ লিখে দিয়েছে? না, এটা মুখে মুখে কানে কানে বলা হয়েছে। মুসলিমরা বিজেপিকে ভোট দেবেন না, এটা পরিষ্কার। এটা মুসলিমরাও জানেন, বিজেপিও জানেন, ভারতের সমস্ত রাজনৈতিক দল জানে, অমুসলিম ভোটাররাও জানে। কোনো কারণ নেই ভোট দেওয়া। তাদের নাম যথাসম্ভব বাদ দিলে বিজেপির জেতার সম্ভাবনা বাড়ে। আমি তো নির্দিষ্ট করে জানি, বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গের একই এলাকায় রয়েছেন সমস্ত যে সমস্ত 13টা নথির কথা প্রথম বলা হয়েছে, তার অন্তত 8-10টা নথি রয়েছে। জন্মের সার্টিফিকেট রয়েছে, জমির মালিকানা রয়েছে, পাসপোর্ট রয়েছে। তাদের নাম যদি মুসলমান হয় তাহলে তাদের নাম ড্রাফট লিস্টে থাকা সত্ত্বেও ফাইনাল লিস্টে ছিল না। তারপরে তাদের এখন দেখছেন তাদের নাম অ্যাডজুডিকেশনে চলে গেছে। তাদের একমাত্র যে ক্রাইটেরিয়ানে গেছে, আমি মামলা হওয়ার ঝুঁকি নিয়ে বলছি, একমাত্র যে ক্রাইটেরিয়ানে নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনে গেছে, সেটা হচ্ছে তিনি মুসলিম। আমাদের দেশের নির্বাচন কমিশন এই অন্যায় অনাচারটা করছে এবং তাদের অধীনে যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল, বিয়ে দেওয়া হচ্ছে তার সব নগণ্য নাট বল্টু মাত্র। তারা একদিকে ইলেকশন কমিশনের প্রবল চাপে পড়েছেন, অন্যদিকে এলাকার মানুষ, স্থানীয় মানুষ বলে এলাকায় প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের চাপে পড়েছে। সেই দ্বিমুখী সাঁড়াশি চাপে পড়ে এতগুলো প্রাণ গিয়েছে, এতগুলো মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়েছে। কিন্তু মূল যে মেশিনারিটা তারপরে আস্তে আস্তে খাড়া করা হয়েছিল, তথাকথিত মাইক্রো অবজারভার, অমুক অবজারভার, তমুক অবজারভার, নানা স্তরে দিয়ে, তা দিয়ে ইলেকশন কমিশন সফলভাবে এই কাজটা করতে পেরেছে যে অধিকাংশ মুসলিমদের নাম, না অধিকাংশ মুসলিমদের নাম তথ্যগত ভুল হলো, যে নামগুলো বাদ গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম, এমন একটা নাম সংখ্যা তারা অ্যাডজুডিকেশনে পাঠাতে পেরেছে 60 লক্ষের বেশি। এখন যেটা আবিদ সাহেব তার প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বললেন, আমি সেটাকে ভালো মন্দ ঠিক ভুল বলার জায়গায় নেই। আমিও আশা করি যে এপ্রিলের অন্তত 8-10 তারিখের মধ্যে অ্যাডজুডিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং কারা থাকবেন কারা না থাকবেন বিচারকরা ঠিক করে দেবেন। তারপরে অবশ্যই ট্রাইব্যুনাল প্রক্রিয়া যেটা আছে। আমার এখন একমাত্র প্রশ্ন হচ্ছে, ধর্মের ভিত্তিতে ভোটার বাছার যে কাজটা ইলেকশন কমিশন করছিল, আমাদের দেশের বিচার বিভাগও কি সেটা করবে? আমাদের দেশের নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তারা ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভাগাভাগি করেছে। আমাদের দেশের বিচার বিভাগ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে কাজ করছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কাজ করছে। সেই বিচার বিভাগীয় অফিসাররা যারা কাজ করছেন, তারা কি এই ধর্মের ভিত্তিতে ভাগাভাগির কাজটা করবেন কি করবেন না? এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। এ প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি জানতে পারবো কিনা তাও জানি না, কারণ বিচারকদের কাছে কি তথ্য গিয়েছে,
তাদের কাছে তারা সাধারণত দুপক্ষের বক্তব্য শুনে রায় দিতে অভ্যস্ত। এখানে কিন্তু তাদের কাছে আর নির্দিষ্ট ব্যক্তি ভোটারে আবেদন করার, বক্তব্য জানানোর, কথা বলার কোনো সুযোগ নেই। তারা শুধু কাগজপত্র দেখে তার ভিত্তিতে বিচার করছে। এভাবে তারা বিচার করতে অভ্যস্ত নয়। এই প্রক্রিয়া ফলাফল কি হবে সম্পূর্ণ অজানা। সুতরাং ওই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, বেরোনোর পর দেখতে হবে যে কত মানুষের নাম তখনও বাদ রইল। আমি শুধু একটা পরিষ্কার জিনিস দেখতে চাই, পশ্চিমবঙ্গের জনসংখ্যার মধ্যে মুসলিম এবং অমুসলিমদের যে অনুপাত, সে যে অ্যাডজুডিকেশনে পরেও যে সংখ্যা রিজেক্টেড হবে তার মধ্যে যে সেই অনুপাত থাকে, তাহলে আমি একভাবে বিষয়টাকে দেখব। আর যদি দেখি অনুপাতটা সেই রকম নয়, মুসলিমদের সংখ্যা অনেক বেশি, জনসংখ্যায় তাদের যা প্রতিনিধিত্ব তার থেকে অনেক বেশি, তাহলে আমি অন্যভাবে বিষয়টা দেখব। সুতরাং ওই সাপ্লিমেন্টারি লিস্ট দেখার আগে প্রক্রিয়াটা কি হবে তা আমি বলতে পারছি না, নির্দিষ্ট করে বলতে পারছি। আগেও অনেকবার বলেছি। একজন দর্শক মন্তব্য একটু আগে দেখলাম, উনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন আমাদের চ্যানেল দেখার জন্য, তাতে চর্বিত চর্বণ ছাড়া কিছু পান না, লিখেছেন। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা যখন করেন তখন চর্বিত চর্বণ দেখেন, আমার শুনেও ভালো লাগলো, তা সত্ত্বেও দেখেন বলে, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন বলে। কিন্তু চর্বিত চর্বণ নয়, এই জিনিসটা, এই কথাটা বারবার বলতে হবে, কারণ এই অন্যায়টা ঘটে চলেছে, আমার সহনাগরিকদের উপর ঘটে চলেছে, আমাদের বন্ধু বান্ধব তাদের উপর ঘটে চলেছে, আমাদের দেশে ভোটারদের উপর ঘটে চলেছে, তিনি আমার বন্ধু হন, পরিচিত হন বা না হন। এই অন্যায়টার কথা খুব জোর গলে আমার বলা দরকার। তারপরে ওই যেটা তুমি বলছো, ওই অফিসারদের বাদ দেওয়া টাদ দেওয়া, এগুলো খুব প্রত্যাশিত, এগুলো হবে জানাই ছিল, ওদের নতুন কোনো কিচ্ছু নেই। এই বিশেষ করে প্রায় প্রত্যেকবারই হয়ে থাকে, এবারও হওয়ার জানাই ছিল। এবার তো দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এতকাল ধরে বলে আসা হচ্ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, সেই জন্য দফায় দফায় ভোট হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই খারাপ, ভোটে পশ্চিমবঙ্গে যে হিংসা হয় অন্য কোনো রাজ্যে হয় না, সেটা ঘটনা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা বন্ধ করার জন্য এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের ওষুধটা ছিল দফায় দফায় নির্বাচন, 5 থেকে বেড়ে 6, 6 থেকে বেড়ে 7, 7 পর্যন্ত হয়েছিল, এবার কমে 2 হল। ঘটনাচক্রে রাজ্যের প্রধান শাসক দল, রাজ্যের প্রধান বিরোধী দল, কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের দাবি ছিল 2 দফায় নির্বাচন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বিজেপির বিভিন্ন সমস্ত দাবি পূরণ করছে, বিরোধীদের কোনো কথাই শুনছে না। এভাবে নির্বাচন কমিশনের চলার কথা না। এই নির্বাচন কমিশনের অধীনে কি ভোট হবে, কিভাবে ভোট হবে, তার সমস্তই আমি সাংবাদিক হিসেবে অধীর আগ্রহের সঙ্গে দেখবো, অপেক্ষা করব, নজর রাখবো। কিন্তু পশ্চিমবঙ্গে প্রকৃত জনমতের প্রতিফলন হবে কি না এই ভোটে, ভোটার তালিকাটা দেখান, মানে সম্পূর্ণ ভোটার তালিকাটা না দেখা পর্যন্ত সে বিষয়ে কোনো মন্তব্য করার জায়গা আমরা নেই। আর এই সুভাষিস যেটা বললে সেটা দিয়ে একটু শেষ করি ছোট্ট করে বলে, যে ওই হ্যাঁ নিশ্চয়ই রাজনৈতিকভাবে অত্যন্ত মানে চিত্তাকর্ষক লড়াই হতে চলছে। শুভেন্দু অধিকারী যেহেতু ভবানীপুরেও দাঁড়াচ্ছেন, বিজেপি আবার সর্বশক্তি প্রয়োগ করে নেমেছে, আগের বারও নেমেছিল, তৃণমূল কংগ্রেসও তাদের সর্বশক্তি প্রয়োগ করে লড়াইটা করবে, জোরদার লড়াই হবে, কোনো সন্দেহ নেই। তার দিকে আমরা তাকিয়ে থাকবো। সব থেকে আগে দেখতে হবে ভোটার তালিকার কারা ভোট দেবেন, যেটা আমরা বলছি কাদের নিয়ে ভোট হচ্ছে, সেটা হচ্ছে সবার আগে দেখা।